আজকের বিশ্ব অর্থনীতিতে আমরা দেখছি শিল্পই হচ্ছে শক্তির মূল ভিত্তি। যে দেশ যত বেশি উৎপাদন করে বিশ্ববাজারে সেই দেশের প্রভাব তত বেশি। যদি আমরা গত এক দশকের দিকে নজর দিই, আমরা দেখব যে ভারত এই ময়দানে দ্রুত উঠে আসছে। একদিকে বিশ্ববাজারে অস্থিরতা, আরেকদিকে চায়নার +1 পলিসি। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে বিশ্বে নতুন ম্যানুফ্যাকচারিং হাব কি ভারত উঠছে? 2030-এ আমরা যে টার্গেট নিয়েছি রপ্তানি, সেই টার্গেট পূরণে শিল্প খাতে আমরা কতটা এগিয়ে, সেই যাবতীয় উত্তর খুঁজবো আজকের এই আলোচনায়। তার আগে আমি আরও একবার আমাদের অতিথিদের সঙ্গে আলাপ পর্বটা সেরে নিই। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুকান্ত সাহা, ফাউন্ডার অ্যান্ড হেড, সাহা টেক্সটাইল, ওয়েলকাম টু আওয়ার শো। আমাদের সঙ্গে রয়েছেন বিনোদ মিশ্রা, ম্যানেজিং ডিরেক্টর, স্বর্ণভ ইন্ডাস্ট্রিজ, ওয়েলকাম টু আওয়ার শো। অ্যান্ড আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ রয়, ডিরেক্টর, আত্রেয় নির্মাণ প্রাইভেট লিমিটেড, ওয়েলকাম টু আওয়ার শো। আপনাদের তিনজনকেই স্বাগত জানাই আজকের এই আলোচনায়। এবং প্রথমেই আমি চলে যাব সুকান্তবাবু আপনার কাছে। এই যে বিশ্ববাজারে এত তুমুল প্রতিযোগিতা, ঠিক কতটা এগিয়ে আমাদের দেশ? প্রথমেই আগে নিউজ 18 বাংলা আমাকে আমন্ত্রণ করার জন্য, এখানে একটা প্ল্যাটফর্ম সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যারা উপস্থিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথি, তাদেরকেও আমার অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে প্রথমেই বলবো, আজকে আইটি সেক্টরে ভারত অনেকটাই এগিয়ে, আর হচ্ছে ডিজিটাল যে ক্যাশলেস, তাতেও অনেকটা এগিয়ে। আর আমি আমার ব্যাপারটা, আমার যদি প্রফেশন যেটা, সেটাই যদি বলি, সে প্রথম মোগল আমলে যেইভাবে আমাদের মুর্শিদাবাদে ইসলামপুর থেকে যেই সমস্ত পণ্যবাহী নৌকো করে ইংল্যান্ডে ম্যানচেস্টারে যেত, তখন কিন্তু আমাদের সেই সমস্ত, মানে কি বলবো, মোগল আমলে সেই সুতোগুলো একদম সুতো থেকে আরম্ভ করে সমস্ত প্রোডাকশন আমাদের এখান থেকেই সমস্ত ওখানে যেত। ওরা কি করলো, ওদের প্রযুক্তিটা এনে আমাদেরকে কর চাপিয়ে দিয়ে বন্ধ করলো, এক যুগ বন্ধ রাখলো। কিন্তু সেটা কি পারলো? কিন্তু হ্যান্ডক্রাফটেড, হ্যান্ডলুম, সেই সমস্ত দিকে এখনো কিন্তু সারা পৃথিবীতে চাহিদা আছে। আর মোগল আমলে কিন্তু তখন আমাদের প্রযুক্তি ছিল না বলেই তখনও কিন্তু আমাদের 25% আমাদের কিন্তু মানুষের কাছে কিন্তু চাহিদা ছিল। এখন যেটা চায়নার বাজারে এখন 26% রয়েছে। সুতরাং আমি আপনাদের মাধ্যমেই বলবো, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যদি কখনো উদ্যোক্তা স্টার্টআপ যারা করছে, স্টার্টআপ যারা নতুন করে করছে, তাদের পাশে যদি আপনারা এই ধরনের প্রোগ্রাম করে বা বিভিন্ন রকমভাবে, আগে আপনাদের কৃষির একটা অনুষ্ঠান হতো, এরকম যদি একটা অনুষ্ঠান করে সংবাদ পরিবেশনের মাধ্যমে, তাহলে আমার মনে হয় অনেক বেশি যারা নতুন করে স্টার্টআপ করবে তাদের কিন্তু অনেক অনেক ভালো হবে একেবারে। এবং এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের যে আমরা অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন আলোচনার বিষয় এই জন্যই আমরা রাখি, যাতে সরকারের করা বিভিন্ন স্কিম, তার প্রচার হোক, সাধারণ মানুষ জানতে পারেন, এবং কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেটাও যাতে সাধারণ মানুষ। আমি এটা বলছি, ধারাবাহিকভাবে যদি একটা হয়, সপ্তাহে বা কোনো একটা নন টাইম টেমিং হোক, আমরা মাথায় রাখলাম। মাননীয় তাপস কর্মকার মহাশয় একেবারেই আমরা মাথায় রাখলাম। এবং ইন্দ্রজিৎ বাবু, এই জায়গায় জানতে চাইবো যে আমরা দেখেছি দুটো স্কিম রয়েছে যা ভারতের শিল্পখাতকে প্রতিযোগিতামূলক করেছে। একটা যেমন হচ্ছে PLI, আরেকটা হচ্ছে NM, অর্থাৎ প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ আর ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং মিশন। এটা ভারতকে ঠিক কোন জায়গায় নিয়ে গেছে, মানে কতটা প্রতিযোগিতামূলক? নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ 18 বাংলাকে আমার ধন্যবাদ এই প্ল্যাটফর্মে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্যে। দেখুন, আজকের টপিকটা হচ্ছে বিশ্ববাজারে তুমুল প্রতিযোগিতা, শিল্পে কতটা এগিয়ে ভারত। ভারত অনেকখানি এগিয়ে, তার দুটো কারণ। একটা হচ্ছে আমাদের এখানে লেবার খুব লো কস্ট, যেটা অন্য অন্য দেশে লেবারের ইয়েটা খুবই হাই, সেই জন্যে সারা বিশ্ব আমাদের থেকে লেবার আমাদের থেকে নিত, এবং এখনও নেয়। বিভিন্ন কোম্পানি আছে যারা আমাদের লেবার বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, বিভিন্ন টেকনিক্সে তারা আমাদের এইটাকে, রিসোর্সটাকে ইউজ করছে। সেকেন্ড, আমাদের মেধা, ভারতীয়দের মেধা নিয়ে তো কারোর কোনো কথা থাকতেই পারে না, কারণ বিভিন্ন দেশে অলমোস্ট প্রত্যেকটা টপমোস্ট ফর্মে বসে আছে আমাদের ভারতীয়রাই।
আর আমি যেহেতু পশ্চিমবাংলাবাসী, আমি পশ্চিমবাংলাটা একটু ভালো করে বলতে চাই যে আমাদের ভারতবর্ষেই কিন্তু একমাত্র লো কস্ট হাউজিং হয়। আমি যেহেতু হাউজিং সেক্টর থেকে এসেছি, বা আমি আমার হাউজিংটাকেই আমি প্রমোট করতে চলেছি, লো কস্ট হাউজিং কিন্তু সারা ওয়ার্ল্ডে খুব কম জায়গায় হয়, যেটা আমাদের ভারতেই হয় এবং স্পেশালি আমাদের পশ্চিমবাংলায় হয়। এই যে যুদ্ধ পরিস্থিতি, বিভিন্ন জায়গায় এত বিভিন্ন বিভিন্ন জিনিসের যেহেতু সব কিছুর উপরে ডিপেন্ড করছে জ্বালানি, সেটা একেবারেই আসছিল না মধ্যিখানে, এখন একটু একটু হয়তো আসছে। যে ক্রাইসিসটা আমরা ফেস করেছি, আমরা ভারতীয়রা কিন্তু আমাদের মতন করে সেটাকে ওভারকাম করেছি। এখন স্টিল না আমাদের পশ্চিমবাংলায় একটু ক্রাইসিস আছে, সেই জন্য অনেক লোক গ্যাসের দোকানে বিভিন্ন জায়গায় লাইন দিচ্ছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটার জন্য পুরোটাই আমাদের পাশে আছেন এবং ফুল প্রোটেক্ট করছেন আমাদের মানুষদের। একেবারেই। বিনোদবাবু, এই জায়গা থেকে একবার জানার চেষ্টা করব যে ভারত, যেমনটা শুরু করলাম যে ভারত ম্যানুফ্যাকচারিং হাব, এই বিশ্বে একটা নতুন ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠছে, সেই জায়গা থেকে কিছু চ্যালেঞ্জও আছে নিঃসন্দেহে বলতে পারি। কোন কোন চ্যালেঞ্জ সামনে আছে আমাদের? নিউজ 18 বাংলাকে আমার ধন্যবাদ আমাকে এখানে বলার সুযোগ দেওয়ার জন্য। তো প্রথমেই বলছি, চ্যালেঞ্জেস বলতে গেলে আজকের দিনে যেটা বিশ্বতে আমরা এগিয়ে আসছি, কিন্তু সেখানে শুধু বড় ইন্ডাস্ট্রিতে এগোলেই হবে না। আজকের দিনে এই ইঞ্জিনটা দেখতে হবে, যত ছোট ছোট ইন্ডাস্ট্রি যত তৈরি হবে এবং ছোট মাঝারি ইন্ডাস্ট্রি যত তৈরি হবে, ততই কিন্তু আমরা আরও এগিয়ে যাব। সেইখানে কিন্তু আজকে ভারতবর্ষের স্কোপ অনেক বেশি আজকে। আর সেই জায়গাতেই আমরা স্বর্ণভ ইন্ডাস্ট্রি, অনেক ছোট ছোট ইন্ডাস্ট্রিতে এখন কি হচ্ছে, সবাই চাকরির জন্য ছুটে বেড়াচ্ছে। আমাদের এখন দরকার চাকরির জন্য না ছুটে অনেক ছোট ছোট এন্টারপ্রেনাররা যদি তৈরি হয়, তারা অনেক চাকরি, স্টার্টআপ যদি তৈরি হয়, তারা কিন্তু অনেক চাকরি তৈরি করতে হবে, ক্রিয়েট করতে হবে। তো সেই ক্ষেত্রে আজকে আমরা চাই, এবং আমরা টোটাল ছোট ছোট ইন্ডাস্ট্রি যেরকম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ বা আরও অনেক রকম যে ফুড বেভারেজ ইন্ডাস্ট্রিতে, সেখানে আমরা টোটাল শুধু মেশিন নয়, তাদেরকে টোটাল সাপোর্ট করি একদম। চ্যালেঞ্জটা তাহলে কি কোথাও না কোথাও দক্ষ শ্রমিক, মানে চ্যালেঞ্জ আমি বলছি, চ্যালেঞ্জ যে এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্কিলড লোকের অভাব। আমরা যেটা দেখছি, তো আরও এই চ্যালেঞ্জেসে সব থেকে আমরা যেখানে একটু পিছিয়ে পড়ি, যে জায়গাতে কিন্তু একটু ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু অনেক ভালো স্কিলড লেবার পাওয়া যায়। তো আমরা যদি আরও স্কিল লেবার তৈরি করতে পারি বা টেকনিশিয়ান তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা এই মাঝারি বা ছোট যে ইন্ডাস্ট্রি বা এন্টারপ্রেনারকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো, যেখানে কিন্তু সেলফ অনেক জব ক্রিয়েট হবে। একেবারেই। সুকান্তবাবু, যেমনটা শুরুতেই আপনি বলছিলেন যে আপনি আপনার ইন্ডাস্ট্রি নিয়ে বলতে চান, আমি জানতে চাইবো যে এই যে হ্যান্ডলুম এবং টেক্সটাইল যে ইন্ডাস্ট্রি, আমাদের রাজ্যের অবস্থান কি, এর সামগ্রিক চিত্রটা ঠিক কি? ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে উইভিংটা, যেখানে মসলিন শাড়ি আমাদের কালনা থেকে আরম্ভ করে ফুলিয়া থেকে আরম্ভ করে সমস্ত জায়গায়, মুর্শিদাবাদে ইসলামপুর থেকে আরম্ভ করে সারা পৃথিবী বা সারা ভারত তাকিয়ে আছে বেঙ্গল কি করছে। সেজন্য আমার একটা সেগমেন্টের নাম দিয়েছি কালার্স অফ বেঙ্গল, বাংলা রঙে সবাই রঙিন। আর আপনি সারা ভারতবর্ষের কথা বলছেন, মার্ক টয়েন বলে গেছিলেন যে বেনারসের যত উইভিং আছে সমস্ত, যত কিছুই বলা যায় তারও দ্বিগুণ থাকবে। কারণ মার্ক টয়েন যখন বলে গেছে তখন এটা একদম সঠিক। আর আমি একটা কথাই বলতে চাইছি যে এই সমস্ত স্টার্ট আপ যেগুলো নতুন করে করছে, উদ্যোক্তা কাজ দেবে, কাজ নেবে না। সবাই যদি সার্ভিস করে তাহলে কাজ কে দেবে? সেজন্য আপনাদের থেকে এবং সমস্ত একটা, কিন্তু সুকান্তিলাল বাবু উনি যেমন বললেন যে সেক্ষেত্রে তো দক্ষ শ্রমিকও দরকার, মানে কারিগর, শ্রমিক না, শ্রমিক ঠিক মতোই এসে যাবে। শ্রমিক যদি ঠিক না থাকে তা আপনি তো প্রোডাকশন কস্ট আনতে পারবেন না, প্রতিযোগিতার বাজারে তো আপনি মার্কেটিং করতে পারবেন না, তাহলে আবার সেই বিদেশি পণ্য আপনাকে নিতে হবে। সেটা তো প্রাথমিক শর্ত, যার যার স্ট্র্যাটেজি থাকবে। আমি বলতে চাইছি, এবং সমস্ত কিছু যেমন আমাদের বাবা মা যেরকম একটা অভিভাবক, একটা সরকারও কিন্তু আমাদের অভিভাবকের মতো, যে কি চাইছে এবং দেখুন ক্লাস 10 থেকে কোন প্রফেশনে যেতে চাইছে তাকে সেইভাবে নিযুক্ত করে সেইভাবে তৈরি করে দেওয়া। এই যে স্মল স্কেল ইন্ডাস্ট্রি যারা স্কিল, তাদেরকে দিয়ে সুযোগ করিয়ে দিলে তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছু আর
সবাই কর্মের মধ্যেই থাকবে। তো সেজন্যই কর্মটা হচ্ছে সবচেয়ে বড় আরে প্রাথমিক চাহিদা শর্ত। কিরকম, হ্যাঁ, চাহিদা কিরকম মানে চাহিদা তো আপনাকে প্রথম আগে করতে হবে স্মল স্কেল ইন্ডাস্ট্রি, তারপরে তো বাজারজাত করে সমস্ত প্রতিযোগিতার বাজারে শেষ তার মতো করেই করবে। যে কোনো প্রফেশনের প্রতিযোগিতা থাকবেই, একেবারে প্রতিযোগিতায় আপনাকে বেশি প্রতিযোগিতা কিন্তু মানুষকে পিছনে খুব ঠেলে দেয়। কোয়ালিটি, শ্রম, স্বপ্ন, সাধনা প্রাথমিক শর্ত, এটা থাকতে হবে যে কোনো স্টার্ট আপ করতে গেলে। তো এইটা আমি খুব জরুরি। আর আমরা সেজন্যই আগে আপনাদের বলেছিলাম যে তরুণদেরকে কাজমুখী করতে হবে, কোনো রকম ভাবে নেই, কাজমুখী করতে হবে। সমস্ত কিছু করে যে এমপ্লয়মেন্ট রিক্রুটমেন্ট হবে। আজকের দিনে সব থেকে বড় সামাজিক কাজ হচ্ছে মানুষকে কর্মসংস্থান দেওয়া। সারা পৃথিবীতে মানে কাজের ক্রাইসিস। তা আমি সেজন্যই বলছি, কারণ আমারও তো একজন একজন এমপ্লয়ি ছিল, এখন আমার 350 পরিবার আমার সঙ্গে আছে, আর ইনডাইরেক্টলি প্রায় 600 থেকে 700 সারা ভারতবর্ষ ধরে আছে। তো সুতরাং কর্মসংস্থান একেবারে আমাদের পরবর্তী আলোচনার বিষয় এটা নিয়েই রয়েছে। আবারও আসবো আপনার কাছে ইন্দ্রজিৎ বাবু। আমরা যখন বিশ্ববাজারে এই তুমুল প্রতিযোগিতার কথা বলছি এবং সেখানে আমাদের দেশের অবস্থান নিয়ে আলোচনা করছি, চ্যালেঞ্জ নিয়ে আমরা আলোচনা করছি, সেক্ষেত্রে লজিস্টিক খরচ কমানো, শিল্প করিডর, এইটা করার জন্য ঠিক কী কী প্রয়োজনীয়তা রয়েছে? দেখুন, একটা কথা বলি, লজিস্টিক একটা ফ্যাক্টর। আমরা তো রিয়েল এস্টেট থেকে এসেছি, রিয়েল এস্টেটে এটা লজিস্টিক ইজ আ বিগ ফ্যাক্টর। কারণ আমাদের সমস্ত কিছুই দ্রব্যপণ্য, র মেটেরিয়াল সব থ্রু লজিস্টিক আসে। এবারে বিশ্ববাজারে যদি তেলের দাম বাড়তে থাকে তাহলে আমাদের এফেক্ট 100% পড়বে। এটা নিয়ে আমরা ওয়ার্কআউট করছি। তাহলে আমাদের প্রত্যেকটা আমরা অ্যাকচুয়ালি তৈরি করি লো কস্ট হাউজিং। লো কস্ট হাউজিংটা আমরা ওই লেভেলে লো কস্ট হাউজিংয়ে রাখতে পারবো না, কারণ আমাদের মেটেরিয়াল কস্ট অনেক হাই হয়ে যাবে। এটা একটা সমস্যা আমরা ফেস করছি। আশা করি না তাহলে সরকারের কি কি স্কিম এই ক্ষেত্রে আনা উচিত? আমরা শুরুতে যেমন PLI স্কিম নিয়ে কথা বললাম, আমরা NMM স্কিম নিয়ে কথা বললাম, এই লজিস্টিক খরচটা কম করানোর জন্য। শুনুন, দেখুন, আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু যতক্ষণ না বিশ্ববাজার ঠিক হবে ততদিন আমরা লজিস্টিক, ধরুন আমার একটা র মেটেরিয়ালস একটা গাড়ি করে আসছে, একটা ট্রাক করে আসছে, যদি তেলটা কম না হয় তাহলে তো তারাও সেটা রাইজ করবে। তেল কম মানে কি? তেলের দাম বলছেন? প্রাইসটা যদি কম না হয় তাহলে তো মেটেরিয়াল কস্টটাও তো বাড়ছে, কারণ মেটেরিয়ালের সঙ্গে আমাদের লজিস্টিক কস্ট যোগ করে তো আমাদের জিনিসটা হয়। সেটা কিন্তু সাধারণ মানুষের পার স্কোয়ার ফুটে গিয়ে এফেক্ট পড়বে। এখন যে অস্থিরতা চলছে সেটাতে আমার মনে হয় প্রত্যেকটা ব্যবসায় কিছু না কিছু এফেক্ট পড়বে। একেবারেই। বিনোদবাবু, প্রথমে যখন আপনার সাথে কথা বলছিলাম আপনি স্কিলড কারিগর নিয়ে বলছিলেন, সেক্ষেত্রে আমরা দেখেছি যে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে AI স্কিল পেনিট্রেশনের ক্ষেত্রে। এই AI স্কিলটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি তাহলে? দেখুন, যদি আমরা AI স্কিল বলি তাহলে আমাদের প্রথমে এখনও অবধি অনেক মার্কেটে, ধরুন আজকে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের মার্কেটে দেখি, সবাই কিন্তু ম্যাক্সিমাম লোক পড়াশোনা করছে, সরকারি চাকরির পিছনে দৌড়াচ্ছে। আপনি যেরকম বললেন AI স্কিল কিন্তু আজকের দিনে খুবই দরকার, এবং এই সব ফিল্ডে কিন্তু প্রচুর চাকরি হচ্ছে এবং কিন্তু মানুষ অনেক কাজ করছে, অপরচুনিটি অনেক বেশি। সরকারির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেও তো রয়েছেন একদম একদম। তো এইটা অবশ্যই দরকার, যাতে আমরা নর্মাল যে পড়াশোনা আছে তার পাশাপাশি আজকের যে টেকনোলজি বা আজকের যত দিন যাচ্ছে AI টেকনোলজি, এইগুলোকে শিখতে হবে, যাতে আমরা এই গতানুগতিক চাকরি বা জবের পিছনে না বেরিয়ে যে বিশ্ব মার্কেটে আমরা আরও এগিয়ে যেতে পারি। আর সবথেকে বড় কথা, আমাদের আজকে ইন্ডিয়ার বিরাট বড় মার্কেট। এখানে শুধু আমরা যদি আজকে শুধু পণ্য রপ্তানি খালি কেনা বেচা থাকলে তো আমরা অনেক পিছিয়ে থাকবো। আমাদেরকে এখান থেকে এখন প্রোডাকশানের দিকেও আসতে হবে, যাতে আমরা বিশ্ব মার্কেটে আজকে যেরকম চায়না এত ঘরে ঘরে প্রোডাকশান হচ্ছে, আমরা যদি সেই জায়গাটা যেতে পারি। আজকে যদি একটা ছোট্ট যদি কেউ একটা 2-3 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা করে, সে কিন্তু আরও 2-3 জনকে কিন্তু চাকরি সে একটা জব দিতে পারবে। তো আমি বলবো যে স্কিল সবসময় দরকার এবং সেটাকে আপগ্রেড করা সবসময় দরকার।
একেবারে স্কিল দরকার এবং সেটা আপডেট করা দরকার। সময় সীমিত আলোচনা এখানে শেষ করব, তবে যা বোঝা গেল ওভারঅল যে দক্ষ শ্রমিক এবং পরিকাঠামোই কিন্তু ভারতের আগামী দিনের তুরুপের তাস হতে চলেছে।